নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন H.G. ওয়েলসের লেখা দ্য স্টোরি অফ লেট মিস্টার এলভেশন। H.G. ওয়েলসের নাম আপনি শুনে থাকবেন তার লেখা দ্য টাইম মেশিন গল্পটি থেকে। সায়েন্স ফিকশন গল্পে তার অবদান অতুলনীয়। তার গল্পের উপর ভিত্তি করে আজও বহু সিনেমা তৈরি হয়ে চলেছে, কিন্তু ওনার গল্পে আমরা বেশিরভাগ যেটা দেখে এসেছি তা হলো হাস্য কৌতুক। ওনার গল্পগুলো, বিশেষ করে ছোট গল্পগুলো, খানিক মজার হয়। তবে আজকের গল্পটা একেবারে ভিন্ন। এটা অনেকটা ডার্ক। এই গল্পটিকে আপনি সায়েন্স ফিকশন বলতে পারেন, আবার হররও বলতে পারেন, কিংবা এটাকে থ্রিলার গল্প বলা যায়। গল্পটা আপনি শুনে দেখুন, তারপর বিচার করুন এটাকে আপনি কোন ক্যাটাগরিতে রাখবেন। শুনতে থাকুন আজকের গল্প, H.G. ওয়েলসের লেখা দ্য স্টোরি অফ লেট মিস্টার এলভেশন। এই কাহিনী আমি লিখছি কাউকে কিছু বিশ্বাস করানোর জন্যে নয়, কিন্তু হয়তো আগামীতে যে বিপদে পড়বে তার কাজে আসতে পারবে। আমি জানি আমি পালাতে পারবো না, কিন্তু আমার যা হয়েছে তার থেকে অন্যরা হয়তো শিক্ষা নিতে পারবে। আমার নাম এডওয়ার্ড জর্জ এডেন। আমার জন্ম স্ট্র্যাফোর্ডশায়ারের ট্রেন্টহামে। আমার বাবা বাগানের কাজ করতেন। আমি আমার মাকে 3 বছর বয়সে হারাই এবং বাবাকে হারাই যখন আমার বয়স 5 বছর। আমার কাকা জর্জ এডেন তখন আমায় নিজের সন্তান হিসেবে দত্তক নেন। তিনি ছিলেন অবিবাহিত এবং বার্মিংহামে একজন জনপ্রিয় সাংবাদিক হিসেবে তার নাম আছে। তিনি আমায় শিক্ষিত করে তুলেছেন, সাফল্যের পথ দেখিয়েছেন এবং প্রায় 4 বছর আগে যখন উনি মারা যান তার সমস্ত সম্পত্তি লিখে দিয়ে যান আমার নামে, যেটার পরিমাণ ছিল মাত্র 500 পাউন্ড। তখন আমার বয়স 18 বছর। তার উইলে তিনি আমায় উপদেশ দিয়েছিলেন এই টাকা দিয়ে আমি যেন আমার পড়াশোনা শেষ করি। আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম একজন ডাক্তার হব। ওনার সাহায্য এবং একটা স্কলারশিপের দৌলতে লন্ডন বিশ্ববিদ্যালয়ে আমি একজন মেডিকেলের ছাত্র হয়ে উঠলাম। আমার কাহিনীর যেখান থেকে শুরু, তখন আমি বসবাস করছি 11A ইউনিভার্সিটি স্ট্রিটের একটা ছোট, খারাপভাবে সজ্জিত একটা ঘরে। ঘরটায় আবার ঠান্ডাও বেশ ছিল। আমি এই ঘরটা থাকা খাওয়া সব কিছুর জন্যই ব্যবহার করতাম, কারণ আমি যতটা সম্ভব ততটা টাকা বাঁচাতে চেয়েছিলাম। আমি সেদিন যাচ্ছিলাম টটেনহাম কোর্ট রোডে জুতো সারাইয়ের দোকানে, যখন আমার প্রথম দেখা হয় সেই হলদেটে মুখের বেটে বৃদ্ধ লোকটার সাথে, এখন যে আমার জীবনের একটা মুখ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আমি যখন দরজাটা খুললাম দেখলাম সে অনিশ্চিত মুখে দরজার নাম্বারের দিকে তাকিয়ে রয়েছে। সে যখন আমার দিকে তার ধূসর বিবর্ণ চোখ নিয়ে চাইল, সাথে সাথে মুখে ফুটে উঠল তার হাসি। ভালো সময় আপনি এসে পড়েছেন। তিনি বললেন, আমি আপনার বাড়ির নাম্বারটা ভুলে গিয়েছিলাম। কেমন আছেন মিস্টার এডেন? আমি অবাক হলাম দেখে যে উনি খুব সহজভাবেই আমার সাথে কথা বললেন। এদিকে এর আগে আমি তাকে কখনো দেখিনি। হাতে আমার বুট নিয়ে যাবার পথে বাধা দেওয়ার জন্যে বিরক্ত হলাম। উনি আমার মুখ দেখলেই বুঝতে পারবেন আমি খুশি নই। আমি জানি আপনি ভাবছেন এই লোকটা আবার কে, ঠিক কিনা, কিন্তু চিন্তা নেই, আমি একজন বন্ধু। আমি এর আগে আপনাকে দেখেছি, যদিও আপনি আমাকে দেখেননি। আমরা অন্য কোথাও গিয়ে কথা বলতে পারি? আমি খানিক দ্বিধা বোধ করলাম। আমি আমার উপরতলায় জবরজং করা ঘরটা তাকে দেখাতে চাইছিলাম। আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলতে পারি, বললাম। আমি এখন আপনাকে উপরে নিয়ে যেতে পারছি না। আমার অঙ্গভঙ্গি বাকিটা বুঝিয়ে দিল। উত্তম প্রস্তাব বলে উনি এপাশ ওপাশ তাকাতে শুরু করলেন। কোন দিকে যাওয়া যায়? আমি হাতে ধরা জুতোটা নিচে রেখে দিলাম। শুনুন বলছি, হঠাৎ বলে উঠলেন তিনি, আসলে ব্যাপারটা কিছুটা জটিল। আমার সাথে লাঞ্চে চলুন মিস্টার এডেন। আমার বয়স হয়েছে, তাই গুছিয়ে সব বলতে পারি না। আর এখানে ট্রাফিকের যে আওয়াজ, তাতে আমার গলার শব্দ। তিনি তার রুগ্ন কাঁপতে থাকা হাতটা আমার কাঁধে রাখলেন, অনেকটা মানানোর ভঙ্গিতে। আমার অতটাও বয়স হয়নি যে একজন বৃদ্ধের থেকে লাঞ্চ গ্রহণ করব। অন্যদিকে আমি এই হঠাৎ আমন্ত্রণে তেমন খুশিও ছিলাম না। তার চেয়ে আমি পছন্দ করব। কিন্তু আমি পছন্দ করব
বাধা দিলেন তিনি। আর আপনারও উচিত এই বৃদ্ধ মানুষটার প্রতি খানিকটা সহানুভূতি দেখান। তাই আমি আর কিছু না বলে রাজি হয়ে গেলাম। তিনি আমায় নিয়ে গেলে ব্লাভিস্কিতে। তার সাথে হাঁটার জন্যে আমায় অনেক ধীর গতিতে হাঁটতে হচ্ছিল। লাঞ্চের সময় তিনি আমার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এড়িয়ে গেলেন। আমি এবার ভালো করে দেখলাম তার মুখটাকে। তার ক্লিন শেভ করা মুখখানা পাতলা এবং বলিরেখাযুক্ত। তার নকল দাঁতের পাটিটা লুকিয়ে রয়েছে ঠোঁটের আড়াল, এবং চুলগুলো পাতলা এবং লম্বা। তাকে দেখে আমার বেটে খাটোই মনে হলো, যার ঘাড়টা গোল এবং বাঁকান। যখন আমি তাকে দেখেছিলাম তখন লক্ষ্য করলাম তিনিও আমাকে পর্যবেক্ষণ করছে। তিনি আমার ঘাড় থেকে শুরু করে রোদে পোড়া হাতগুলো এবং মুখখানা বেশ কৌতূহল ও লোভনীয় দৃষ্টি নিয়ে দেখতে থাকলেন। এবার তাহলে, যখন সিগারেট জ্বালাচ্ছি তখন উনি বললেন, এবার আপনাকে আসল কারণটা বলা উচিত। আমার অনেক বয়স হয়েছে বলে একটু থামলেন। আর আমার কাছে রয়েছে প্রচুর অর্থ, যেগুলো আমি খুব শীঘ্রই ফেলে চলে যাব, কিন্তু সেসব দিয়ে দেওয়ার মতো কোনো সন্তানও আমার নেই। আমি বুঝলাম এতে কোনো ঘাপলা থাকতে পারে, তাই নিজের 500 পাউন্ড নিয়ে সতর্ক হয়ে গেলাম। তিনি তার একাকী জীবন এবং তার অঢেল টাকা পয়সার কি করবেন সেই নিয়ে বলে চললেন। আমি একটা সিদ্ধান্তে এসেছি। তিনি তার দৃষ্টি আমার দিকে স্থির করলেন। আমি এমন এক যুবককে খুঁজব যে উচ্চাকাঙ্ক্ষী, সৎ মনের এবং গরীব, যার স্বাস্থ্য এবং মন একেবারে সতেজ। সোজা কথায় আমি তাকে আমার উত্তরাধিকারী বানাবো এবং আমার সর্বস্ব তার নামে করে দেব। তিনি আবার বললেন, আমার সবকিছু তাকে দিয়ে দেব, যার ফলে সে হঠাৎ করে তার সমস্ত কষ্ট এবং সংঘর্ষের মধ্যে থেকে উঠে আসতে পারবে এবং পেয়ে যাবে স্বাধীনতা এবং ক্ষমতা। আমি আগ্রহী নই সেরকম একটা ভান করার চেষ্টা করলাম। সেটা আরো পরিষ্কার করার জন্য আমি বললাম, সুতরাং আপনি আমার সাহায্য চান সেই মানুষটাকে খুঁজে দেওয়ার জন্য। লোকটা হেসে তার সিগারেটের ওপাশ থেকে আমার দিকে তাকাল। আমার অভিনয় তিনি খুব সহজেই ধরে ফেলেছে। সেই মানুষটার ভবিষ্যৎটা কতটা সুন্দর হয়ে যাবে, বললেন তিনি। এই ব্যাপারটা আমার মধ্যে ঈর্ষার যোগানো দিচ্ছে যে আমার আয় করা এই সম্পত্তি অন্য কেউ ভোগ করবে, কিন্তু এখানে কিছু শর্ত অবশ্যই থাকবে। তার উপর দেওয়া হবে কিছু দায়িত্ব, যেমন তার পদবিতে থাকবে আমার নাম। কিছু শর্ত ছাড়া তো তুমি আর সবকিছু পেতে পারো না। আর তাকে গ্রহণ করার আগে আমাকেও তার ব্যাপারে সব জানতে হবে। তাকে স্বাস্থ্যবান হতে হবে। আমাকে জানতে হবে তার পারিবারিক ইতিহাস সম্পর্কে, তার বাবা মা এবং দাদুরা কিভাবে মারা যান, এবং সেই সাথে তার নৈতিকতা নিয়েও আমার ভালো মতো তদন্ত করতে হবে। মানে বলতে চাইছেন যে আমি? হ্যাঁ, তুমি ক্ষিপ্তভাবে বলে ওঠেন তিনি। আমি কিছু বললাম না। আমার মাথায় উত্তেজনার ঝড় বইছে। আমার স্বাভাবিক সন্দেহ প্রবণতা সেটা আটকাতে পারছে না। আমি কৃতজ্ঞ বোধ অনুভব করছিলাম না। আমি বুঝতে পারছিলাম না কি বলবো বা কিভাবে বলবো, কিন্তু আমি কেন? অবশেষে বললাম আমি। তিনি জানালে উনি আমার ব্যাপারে প্রফেসর হাসলাসের থেকে জেনেছেন। আমি খুবই স্বাস্থ্যবান এবং বিচক্ষণ ছেলে, আর উনি চান তার সমস্ত সম্পত্তি যেন সুস্থ এবং সৎভাবে ব্যবহার করা হয়। এইভাবেই আমার পরিচয় হয় সেই বুড়ো বেটে লোকটার সাথে। নিজেকে নিয়ে রহস্যময়তা ছিল তার। নিজের নাম তিনি আমাকে বললেন না। এরপর আমাকে আরো কিছু প্রশ্ন করার পর ব্লাভিস্কির দরজার মুখে আমায় ছেড়ে উনি চলে গেলেন। দেখলাম লাঞ্চের বিলটা উনি বেশ কিছু সোনার কয়েন দিয়ে মিটিয়ে দিলেন। শারীরিক সুস্থতার উপর তার এতটা ঝোঁক দেখে আমার অবাক লাগলো। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী সেই দিন আমাকে লয়েল বীমা কোম্পানিতে জীবন বীমার জন্য আবেদন করতে হলো। সেই সপ্তাহে কোম্পানির ডাক্তাররা আমার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করলেন, যদিও সেটাও তাকে সন্তুষ্ট করল না। তিনি তখন জোর দিলেন আমায় আরও একবার পরীক্ষা করানোর জন্য এবং নতুন ডাক্তারের কাছে। দিনটা ছিল শুক্রবার, যেদিন তিনি সিদ্ধান্তে আসেন। রাতের দিকে তিনি আমায় ডেকে পাঠান। তখন প্রায় 9টা বাজে। আমার প্রাথমিক পরীক্ষাগুলোর উপরেই তিনি তখন চোখ বোলাচ্ছিলেন। হলওয়েতে আবছা গ্যাসের আলোতে দাঁড়িয়েছিলেন তিনি। তার মুখে ছায়া জমে আরো রহস্যময় দেখাচ্ছে তাকে। তিনি যেন আগের তুলনায় আজ অতিরিক্তভাবে বেঁকে রয়েছে।
গাল দুটো যেন আরো বেশি ঢুকে গিয়েছে। তার কণ্ঠে মিশে রয়েছে আবেগের সুর। সবকিছু ঠিক আছে মিস্টার এডেন, বললেন তিনি। সবকিছু অত্যন্ত ভালো আছে। আর আজ রাতে আপনাকে আমার সাথে ডিনার করতে হবে। আপনার সাফল্য সেলিব্রেট করব আমরা। কেসে উঠলেন তিনি। আপনাকে খুব বেশি অপেক্ষা করতে হবে না। মুখটা রুমাল দিয়ে মুছতে মুছতে বললেন তিনি। সেই সাথে তার লম্বা হাড়ের মতো হাত দিয়ে আমার হাত ধরলে। আমরা একটা গাড়ি ধরে উঠে পড়লাম রাস্তায়। সেই যাত্রার প্রতিটা কথা আমার মনে আছে। গাড়ির দ্রুত গতিতে গ্যাস, তেল এবং ইলেকট্রিক আলোর মধ্যে দিয়ে যে জনবহুল রাস্তায় এসে আমরা পৌঁছালাম সেটা হলো রিজেন্ট স্ট্রিট। সেখানেই বিলাসবহুল ডিনার সারলাম আমরা। প্রথম দিকে আমার বেশ অস্বস্তি হচ্ছিল, কারণ সুন্দর পোশাক পরা ওয়েটাররা বারবার আমার রুক্ষ পোশাকের দিকে তাকাচ্ছিল। কিন্তু আমি শ্যাম্পেন খেলাম আর এসে গেল আত্মবিশ্বাস। তিনি আমায় গাড়িতেই তার নাম বলেছিলেন। তার নাম এডওয়ার্ড এলভেশন, একজন বিখ্যাত দার্শনিক। আমি যখন স্কুলে পড়তাম তখন থেকেই আমি তার নাম জানি। আমার জন্য বিশ্বাস করাটাই কঠিন যে এই মানুষটা, যার বুদ্ধিমত্তা আমায় প্রভাবিত করেছে, তার অবস্থা এমন রুগ্ন এবং বিমর্ষ। আমার বিশ্বাস অন্য যুবক ছেলেরাও যাদের সাথে বিখ্যাত লোকের দেখা হয়েছে তারাও এমনটাই অনুভব করেছে। এবার তিনি আমায় বলতে শুরু করলেন তার সম্পত্তির কি কি আমার হতে চলেছে। আমার কখনো ধারণা ছিল না যে দার্শনিকরা এতটা বড়লোক হয়। খানিক ঈর্ষার চোখে তিনি আমায় খেতে এবং পান করতে দেখলেন। তোমার মধ্যে দীর্ঘদিন বাঁচার ক্ষমতা রয়েছে, বললেন তিনি, এবং তারপর দীর্ঘশ্বাস ছাড়ল, যেটা অনেকটা স্বস্তির নিঃশ্বাসের মতো লাগল। আর বেশি দেরি নেই। হ্যাঁ, বললাম আমি। শ্যাম্পেনের নেশায় এখনো হালকা ঝিমঝিম করছে মাথাটা। আপনার জন্য আমার একটা ভালো ভবিষ্যৎ হতে চলেছে। আমি এখন আপনার নামও জানি, কিন্তু আপনার একটা অতীত রয়েছে, এমন একটা অতীত যেটার দাম আমার ভবিষ্যতের থেকেও বেশি। তিনি নিজের মাথা নাড়িয়ে হাসলেন। আমার প্রশংসায় উনি লজ্জা পেয়েছে। তিনি বললেন, এই ভবিষ্যৎটা তুমি সত্যি পাল্টাতে চাও? এই সময় ওয়েটার মদ নিয়ে এলো। আমার পদবি গ্রহণে বা আমার জায়গা নিতে তোমার কোনো আপত্তি নেই, কিন্তু সেইভাবে আমার বয়সটাও কি স্বেচ্ছায় নিতে পারতে? আপনার কৃতিত্বগুলোর সাথে? তিনি আবার হাসলেন এবং ওয়েটারকে কিছু একটা আনার জন্য বললেন। তারপর ফিরলেন আমার দিকে এবং নিজের পকেট থেকে ছোট্ট একখানা কাগজের প্যাকেট বের করে আনলেন। ডিনারের পরের সময়টা হলো কিছু টুকটাক কাজ করার জন্য, বললেন তিনি। এই হলো আমার লুকানো জ্ঞানের খানিকটা। তিনি প্যাকেটটা খুললেন এবং দেখলাম সেখানে গোলাপি রঙের পাউডার জাতীয় কিছু রয়েছে। তোমাকে এবার আন্দাজ করতে হবে এটা কি। এই পাউডার যদি তুমি কুমেলের মধ্যে ঢেলে দাও তাহলে এর স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। তিনি তার বড় বড় ধূসর চোখে আমার দিকে রহস্যময় ভঙ্গিতে তাকিয়ে কথাগুলো বললেন। আমি ভারী অবাক হলাম জেনে যে এই দার্শনিকটি মদের স্বাদ নিয়েও এতটা আগ্রহী। কিন্তু আমি ভান করলাম তার পছন্দের প্রতি আমারও আগ্রহ আছে। তাছাড়া আমি নেশার মধ্যেও ছিলাম। তিনি পাউডারটা ঢাললেন ছোট্ট গ্লাসগুলোতে এবং হঠাৎ করেই অদ্ভুত অপ্রত্যাশিত গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে পড়লেন তিনি। তুলে ধরলেন হাতটা। তার দেখা দেখি আমিও তাই করলাম। আমাদের দুজনের গ্লাসে ছোঁয়া লেগে মৃদু শব্দ তুলল। দ্রুত সাফল্যের প্রতি, বললেন তিনি। গ্লাসটা তুলে নিলেন ঠোঁটের কাছে। না, ওটা নয়, ওটা নয়, বলে উঠলাম আমি। তিনি থমকে গেলেন। গ্লাসটা তখন গালের কাছে এবং চোখ আমার দিকে। লম্বা জীবনের প্রতি, বললাম আমি। তিনি দোনমনো করলেন। লম্বা জীবনের প্রতি, হঠাৎ হেসে উঠে বললেন তিনি। আমরা তারপর দুজনে একে অপরকে নজরে রেখে কিছু গ্লাস মদ খেলাম। পান করার সময় শরীরে আজব এবং তীব্র এক প্রকার চেতনা ভরে উঠছিল। মনে হচ্ছিল যেন আমার মাথায় ঘূর্ণিঝড় হচ্ছে। আমি সেই বাস্তব নড়চড়া অনুভব করতে পারছিলাম মাথার মধ্যে।
এবং একটা শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল কানে। আমার মুখের স্বাদ বা গন্ধ আমি কিছুই লক্ষ্য করিনি। আমি শুধু লক্ষ্য করছিলাম ওনার চোখের তীব্র চাহনি, সেই পানীয়, আমার মনের বিভ্রান্তি এবং সেই আওয়াজ। তার সাথে মাথার মধ্যে ঝড় হয়ে যাওয়া অনেক সময় ধরে স্থায়ী ছিল। আবছা অদ্ভুত সব স্মৃতি চিন্তার কোণে এসে জমা হয়ে আবার মুছেও গেল। অবশেষে উনি নিস্তব্ধতা ভাঙলেন একটা দীর্ঘশ্বাসের সাথে। গ্লাসটা নিচে রাখলেন। তাহলে বললেন তিনি। এটা চমৎকার ছিল, আমি বললাম, যদিও পানীয়ের স্বাদ আমি ঠিক মতো বুঝতেও পারিনি। আমার মাথা ঘুরছিল। আমি বসে পড়লাম। আমার মনে তখন বিশৃঙ্খলা। এরপর আমার দৃষ্টি পরিষ্কার হয়ে এলো, যেন আমি বাঁকানো আয়নার মধ্যে দিয়ে দেখছি। ওনার হাবভাবেও পরিবর্তন এসেছে, কিছুটা নার্ভাস এবং কিছুটা তাড়াহুড়া। তিনি নিজের ঘড়ি দেখলেন এবং বললেন, 11টা 7 বেজে গেছে, আমাকে এবার বেরোতে হবে। তিনি বিল দেওয়ার জন্য বললেন। তারপর কোট গায়ে চড়াতে গিয়ে যখন সমস্যা হচ্ছিল, তখন একজন ওয়েটার এসে তাকে সাহায্য করল। পর মুহূর্তেই আমি তাকে তার গাড়ির সামনে দাঁড়িয়ে শুভরাত্রি জানালাম। তখনও আমার মধ্যে সেই প্রচণ্ড স্পষ্টতার অনুভূতিটা রয়েছে, যেন এটাকে ঠিক কীভাবে বর্ণনা করব, আমি যেন শুধু দেখছি না, সেটাকে অনুভবও করছি। ওই পানীয়টা, নিজের কপালে একটা হাত রেখে বললেন তিনি, ওটা তোমাকে দেওয়া উচিত হয়নি। এর জন্যে কাল তোমার বেশ মাথা ব্যথা হবে। আচ্ছা 1 মিনিট, এই নাও। তিনি আমার হাতে পাউডার জাতীয় চ্যাপ্টা একটা বস্তু ধরিয়ে দিলেন। এটা শোবার আগে জলে মিশিয়ে খেও। জিনিসটা একটা ওষুধ, তবে শুধুমাত্র যখন ঘুমাতে যাবে তখনই খাবে, মনে থাকে যেন। এটা তোমার মাথা পরিষ্কার করে দেবে। তাহলে চলো, আরো একবার হাত মেলানো যাক। তার শুকনো হাত ধরে আমি হাত মেলালাম। গুড বাই, বললেন তিনি। তার চোখ দেখেও আমি বুঝতে পারি যে সেই পানীয়তে তারও বেশ নেশা হয়েছে। এই সময় তার আরও কিছু একটা মনে পড়ায় আবার বুক পকেটে হাত ঢোকালেন তিনি। এইবার বের করে আনলেন একটা সিলিন্ডার, যার আকৃতি দাড়ি কামানোর জিনিসের মতো কিছু একটা। এটার কথা আমি ভুলেই গিয়েছিলাম। কালকে আমার না আসা পর্যন্ত এটা খুলবে না, তবে এখন রেখে দাও তোমার কাছে। জিনিসটা এত ভারী ছিল যে আমি প্রায় হাত থেকে ফেলেই দিয়েছিলাম। ঠিক আছে, বললাম আমি। জানলা দিয়ে উঁকি মেরে তিনি হাসলেন এবং সেই সাথে গাড়ির চালু ছুটিয়ে দিল ঘোড়া। সেটা ছিল সাদা রঙের একটা প্যাকেট, যেটা উনি আমায় দিলেন। এটার 2 প্রান্তে লাল রঙের সিল মারা রয়েছে। এটা যদি টাকা না হয়, তাহলে নিশ্চয়ই প্ল্যাটিনাম বা সীসা হবে। আমি খুব সাবধানে সেটা আমার পকেটে রেখে দিলাম। হাত তখনও কাঁপছে। তারপর টলমলো পা নিয়ে ফিরে আসলাম বাড়িতে। হাঁটার অনুভূতিটা আমার স্পষ্টভাবে মনে আছে। আমার এই অদ্ভুত মানসিক অবস্থা সম্বন্ধে আমি এখনো ওয়াকিবহাল আছি। ভাবলাম যে সেই জিনিসটা কি ওপিয়াম ছিল, এমন এক ড্রাগ যেটা এর আগে আমি কখনো সেবন করিনি। আমার সেই অদ্ভুত মানসিক পরিস্থিতির বৈশিষ্ট্যগুলোকে বর্ণনা করাটা বেশ কঠিন, কিন্তু মনে হচ্ছিল আমার মনটা অনির্দিষ্টভাবে দ্বিগুণ হয়ে চলেছে। রিজেন্ট স্ট্রিট দিয়ে যখন আমি হেঁটে আসছিলাম, আমার মনের মধ্যে অনুভব হচ্ছিল যেন আমি ওয়াটারলু স্টেশনে রয়েছি। আমি আমার চোখ রগড়াই এবং বুঝতে পারি আমি রিজেন্ট স্ট্রিটেই আছি। কিভাবে যে বর্ণনা করব, এটা এটা অনেকটা এমন যে একজন অভিনেতা আপনার দিকে শান্ত চোখে তাকালো এবং পরক্ষণেই মুখে একটা হাসি ফুটিয়ে তুলল সে। ফলে মনে হলো এ যেন আলাদাই এক মানুষ। বিষয়টা কি অদ্ভুত, যেটা রিজেন্ট স্ট্রিটে আমার অনুভব হয়েছিল কয়েক মুহূর্তের জন্যে। তারপর যখন আমি বুঝলাম যে না, এটা রিজেন্ট স্ট্রিট, তখন আমার মনে কিছু অদ্ভুত স্মৃতি আমায় বিভ্রান্ত করে দিল। 30 বছর আগে ভাবলাম আমি এখানে দাঁড়িয়ে আমি আমার ভাইয়ের সাথে ঝগড়া করেছিলাম। তারপর আমি হাসতে লাগলাম। সেই দেখে আশেপাশের লোকেরা একই সাথে অবাক এবং মজাও পেল। কিন্তু 30 বছর আগে তো আমার জন্মই হয়নি এবং আমার কোনো ভাইও নেই। পানীয়টা নিশ্চয়ই আমায় অনেক বোকার মতো কাজ করিয়েছে, কারণ যে ভাই আমার কখনো ছিলই না,
তাকে নিয়ে আমি দুঃখ পাচ্ছি। যখন আমি পোর্টল্যান্ড রোডের সামনে দিয়ে যাচ্ছি, তখন আমার এই পাগলামি অন্য একটা দিক নিল। আমি তখন মনে করতে শুরু করলাম সেই সব দোকানগুলো যেগুলোর এখন আর অস্তিত্বই নেই, এবং অতীতের রাস্তার সাথে এখনের রাস্তার তুলনা করা শুরু করলাম। ড্রিঙ্ক করার পর কিছুটা বিভ্রান্ত এবং চিন্তা ভাবনার সমস্যা হওয়াটা স্বাভাবিক, কিন্তু যেটা আমায় অবাক করছে সেটা হলো এই সমস্ত অবিস্মরণীয় স্মৃতিগুলো যেগুলো আমার মনের মধ্যে এসে জমাট বাঁধছে। শুধুমাত্র সেই স্মৃতিগুলোই নয় যেগুলো আমি ধরতে পাচ্ছি, তবে এমনও স্মৃতি রয়েছে যেগুলো আমার মন থেকে বেরিয়ে যাচ্ছে। এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম আমি, ভাবার চেষ্টা করলাম লোকটা কি জানি করবে বলছিল। এই সময় একটা বাস আমার পাশ দিয়ে বেরিয়ে গেল, এবং মনে হলো যেন একটা ট্রেন কানের পাশ দিয়ে গম গম শব্দ করতে করতে চলে গেল। এ এক এমন অনুভূতি যেন আমি কোনো অন্ধকার স্মৃতির খাদে পড়ে যাচ্ছি। আমি হেঁটে চললাম, কিছুটা বিভ্রান্ত, কিছুটা ভীত। এদিকে আমার নজরই নেই যে আমি অন্য পথে চলেছি। স্বভাবত আমি পিছনের রাস্তা দিয়ে যাওয়াই পছন্দ করি। আমি এখন চলেছি ইউনিভার্সিটি স্ট্রিটের উপর দিয়ে। উপলব্ধি করলাম আমি আমার বাড়ির নাম্বারটা ভুলে গিয়েছি। তখন অনেকটা ভাবনা চিন্তা করার পর মনে পড়ল সেটা ছিল 11A। এমনকি তখনও মনে হচ্ছিল অনেক দিন আগে কেউ একজন কিছু আমায় বলেছিল। নিজেকে শান্ত করার জন্য ডিনারের সময়ের প্রতিটা ঘটনা আমি আবার মনে করতে শুরু করি, কিন্তু সেই লোকটার মুখটা আমি কিছুতেই মনে করতে পারলাম না। শুধু যেন তার আবছার রূপরেখা ফুটে উঠছে মনে, যেন জানলায় দেখা কোনো প্রতিফলন। পরিবর্তে আমি নিজেকে টেবিলে বসে থাকা অবস্থায় দৃশ্যটা দেখতে পাচ্ছিলাম। মুখে হাসি, চোখে উজ্জ্বলতা, এবং কথা বলছি। আমাকে অন্য পাউডারটা নিতেই হবে, না হলে সবকিছু আরো কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমি দেশলাই আর মোমবাতি খুঁজতে বাড়ির ভুল প্রান্তে চলে এলাম, এবং আমার ঘরটা যে কোন দিকে সেই নিয়েও সন্দেহ জাগলো মনে। আমি নেশায় আছি, নিজের মনেই বললাম। শুরুতে আমার নিজের ঘরখানা আজব দেখালো আমার কাছে। কি যা তা, বললাম আমি। চাইলাম চারপাশে, নিজেকে নিয়ে গেলাম ঘরের ভিতর, আর সেই অদ্ভুত ভুতুড়ে অনুভূতিটা সারা ঘর জুড়ে হতে শুরু করল। সেখানে পুরনো একটা আয়না রয়েছে, যার কোণে আমি একটা নোট আটকে রেখেছি। আমার প্রতিদিনের পোশাক মেঝেতে ছড়িয়ে রয়েছে, কিন্তু এইসব কিছুই যেন আসল মনে হচ্ছে না। নিজের মনের মধ্যে উকি দেওয়ার একটা বোকা বোকা বুদ্ধি জাগলো আমার মাথায়, যেন কোনো ট্রেনের বগির জানলা দিয়ে উকি মেরে কোনো অজানা স্টেশন দেখতে চাইছি আমি। বিছানার রেলিং শক্ত করে চেপে ধরলাম নিজের অস্তিত্ব বোঝার জন্য। হয়তো এসব আলোর প্রভাবে হচ্ছে। হাসপাতালে সবকিছু আমার লিখে পাঠানো উচিত। আমি রোলটাকে ড্রেসিং টেবিলে রাখলাম, বসে পড়লাম বিছানায়, এবং পায়ের জুতো খুলতে শুরু করলাম। মনে হচ্ছে আমার এই মুহূর্তের অনুভূতির ছবির উপর আরো একটা ছবি অঙ্কিত হচ্ছে। আমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে নাকি নাকি আমি দুই জায়গায় একই সাথে রয়েছি? আমি সেই অবস্থাতেই পাউডারটা ঢেলে দিলাম গ্লাসের মধ্যে এবং খেয়ে নিলাম পুরোটা। জলে একটা বুদবুদ উঠল এবং অম্বরের রঙে উজ্জ্বল হয়ে উঠল সেটা। বিছানায় যাবার আগে আমার মন অনেকটা শান্ত হয়ে এসেছিল। গালের নিচে বালিশটা আমি অনুভব করতে পারছি। তারপর বোধহয় আমি ঘুমিয়ে পড়েছিলাম। একটা অদ্ভুতুরে জন্তুর স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে যায়। দেখলাম আমি চিত হয়ে শুয়ে আছি। আপনারা তো নিশ্চয়ই জানেন সেই অনুভূতির কথা, যখন আপনি একটা দুঃস্বপ্ন দেখে উঠলেন আর তখনও আপনি আতঙ্কিত। আমারও অনুভূতিটা তখন তেমনই ছিল। মুখে অদ্ভুত একটা স্বাদ লেগে রয়েছে, ক্লান্ত অনুভব হচ্ছে, গায়ের চামড়ায় একরকম অস্বস্তি। বিছানায় শুয়ে থাকা অবস্থায় আশা করছি এইসব অনুভূতিগুলো যেন চলে যাক এবং আমি আবার যেন ঘুমিয়ে পড়ি, কিন্তু পরিবর্তে সেটা আরো খারাপ হয়ে গেল। শুরুতে ঘরের মধ্যে আমি অস্বাভাবিক কিছুই দেখতে পাচ্ছিলাম না। মৃদু আলোতে আসবাবপত্রগুলোকে অন্ধকার আকৃতির মতো লাগছে। অস্থির অনুভূতি নিয়ে আমি চেয়ে রইলাম ঘরের দিকে।
মনে হলো আমার ঘরে কেউ ঢুকেছে টাকা পয়সা চুরি করতে। কিন্তু সেখানে আরাম করে শুয়ে থেকে ঘুমানোর পর বুঝলাম সেসব আমার কল্পনা ছিল। কিন্তু কিছু একটা যে ঠিক নেই, সেই অনুভূতিটা আমি মন থেকে মুছে ফেলতে পারলাম না। বালিশ থেকে মাথাটা তুলে আশপাশটা দেখতে খানিকটা কষ্ট হলো। আমি বুঝে উঠতে পারলাম না সেটা কি, কিন্তু আমি সেগুলোর আকৃতিগুলো বুঝতে পারছিলাম, যেমন পর্দা, টেবিল, ফায়ারপ্লেস এবং বুকশেলফ। তারপর লক্ষ্য করলাম অন্ধকারে কালো কিছু একটা রয়েছে। মনে হলো যেন বিছানাটা সরানো হয়েছে। আমি বুকশেলফ দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে আরো কিছু একটা রয়েছে, ফ্যাকাশে এবং লম্বা কিছু একটা, যেটা সেখানে থাকার কথা নয়। চেয়ারে ঝুলে থাকা আমার জামার তুলনায় সেটা অনেকটা বড়। আমার ভয় লাগলো, কিন্তু তবুও আমি চাদর সরিয়ে বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করলাম। কিন্তু আমার পা মেঝে স্পর্শ করার বদলে সেটা লাগলো বিছানার গদিতে। নেমে এলাম বিছানার ধারে, তারপর হাত বাড়ালাম মোম আর দেশলাইয়ের জন্যে, কিন্তু সেগুলো সেখানে ছিল না। যখন আমি অন্ধকারে হাত বাড়ালাম, হাতে টেকলো ভারী নরম একটা পর্দা, যেটা আমার বিছানার কাছেই টাঙানো রয়েছে। এবার আমি একেবারে সজাগ হয়ে উঠেছি এবং বুঝতে পারছি আমি অদ্ভুত কোনো ঘরের মধ্যে রয়েছি। ব্যাপারটা ভারী অদ্ভুত। আমি গত রাতের ঘটনাগুলো মনে করার চেষ্টা করলাম। ধীরে ধীরে সব মনে পড়ে গেল। ডিনার করা, একটা প্যাকেজ গ্রহণ করা, আমি নেশায় আছি কিনা সেটা চিন্তা করা, ধীরে ধীরে কাপড় ছাড়া এবং অবশেষে ঠান্ডা বালিশে মাথা দিয়ে ঘুমানো। আমার কেমন অনিশ্চয়তা বোধ হলো। সেটা কি আগের রাতে ঘটেছিল নাকি তার আগের রাতে? যাই হয়ে থাকুক না কেন, এখন এই ঘরটা আমার কাছে অপরিচিত। আমি বুঝে পেলাম না এখানে আমি এলাম কি করে। সেই আবছা ফ্যাকাশে আকৃতিটা ধীরে ধীরে আলোকিত হচ্ছে এবং আমি বুঝলাম সেটা একটা জানলা, যার মধ্যে কাঁচ বসানো, আর সেখান থেকে মৃদু আলো এসে প্রবেশ করছে ভিতরে। আমি উঠে দাঁড়ালাম এবং আশ্চর্যজনকভাবে দুর্বল এবং টলমল অনুভব হলো শরীরটা। খুব ধীর পায়ে এগোলাম জানলার দিকে। ভুলবশত একটা চেয়ারে ঠুকে যায় আমার পা। জানলার ব্লাইন্ড কর্ডটা খুলে দড়িটা খুঁজে পাচ্ছিলাম না আমি। তারপর কপাল জোরে কিছু একটা হাতে ঠেকে, আর সেটা ধরে টান দিতেই খুলে যায় কর্ডটা। আমি জানলা দিয়ে তাকাতে সম্পূর্ণ অপরিচিত একটা দৃশ্য দেখতে পেলাম। আকাশে মেঘ লেগে রয়েছে এবং মেঘের আড়াল থেকে হালকা আলো বেরিয়ে আসছে। আকাশের প্রান্তভাগে লালচে রং লেগে রয়েছে। নিচে সবকিছুই কালো এবং অস্পষ্ট। সেখানে দূরে দেখা যাচ্ছে পাহাড়, ঘরবাড়ি এবং গাছপালা। জানলার ঠিক নিচে রয়েছে কালো ঝোপঝাড় এবং ফ্যাকাশে ধূসর রাস্তা। সবকিছু এতটাই আশ্চর্য ছিল যে আমার মনে হলো আমি এখনো স্বপ্ন দেখছি। জানলার কাছেই একটা টেবিল আছে অনুভব করলাম। সেটা পালিশ করা কাঠ দিয়ে তৈরি এবং ছোট ছোট কিছু গ্লাস আর একটা ব্রাশ সেখানে রাখা। সেখানে ঘোড়ার খুরের মতো একটা জিনিস রয়েছে, কিন্তু আমি কোনো মোমবাতি বা দেশলাই খুঁজে পেলাম না। আমি ঘরের আশেপাশে তাকালাম। পর্দাটা সরিয়ে নেওয়ার ফলে আসবাবপত্রের রূপরেখা আমি এখন বুঝতে পারছি। দেখলাম একটা পর্দা দিয়ে ঘেরা বড় সড়ো বিছানা। বিছানার কাছে যে ফায়ারপ্লেসটা রয়েছে তার সামনে একটা তক্তা রাখা রয়েছে, বোধহয় মার্বেল পাথরের তৈরি। আমি টেবিলে ঝুঁকে পড়ে নিজের চোখ বন্ধ করলাম, তারপর আবার খুললাম। চেষ্টা করছি শুধু এইসব কিছুর মানে বের করার। সবকিছুই অত্যন্ত বাস্তব বলেই মনে হচ্ছে। ভাবলাম হয়তো সেই পানীয়ের নেশা এখনো কাটেনি বলেই হয়তো এসব দেখছি, নাকি উত্তরাধিকার সূত্রে আমি এগুলো পেয়েছি আর তারপর সেটা হয়তো ভুলে গিয়েছি। আশা করলাম যদি আমি একটু অপেক্ষা করি তাহলে হয়তো সবকিছু পরিষ্কার হয়ে যাবে। কিন্তু মিস্টার এলভেশামের সাথে করা ডিনারটা খুব বেশি আগে ঘটেছে বলে মনে হয় না। শ্যাম্পেন, ওয়েটার, পাউডার এবং পানীয়গুলো সবকিছুই মনে হচ্ছে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া। তারপর ক্ষুদ্র কিন্তু ভয়ানক কিছু একটা ঘটল। আমি এখানে কি করে আসলাম? চেঁচিয়ে উঠি আমি, কিন্তু সেই কণ্ঠ আমার ছিল না। সেটা সূক্ষ্ম এবং ঝাপসা,
একেবারেই আমার কণ্ঠের মতো শোনালো না। নিশ্চিত হবার জন্যে আমি আমার মুখের উপর হাত চালালাম এবং অনুভব হলো ঝুরঝুরে বলি লেখা বিশিষ্ট চামড়া, যেন এক বুড়ো মানুষের মতো। না না, এটা একটা স্বপ্নই হবে। আর তখনই কিছু চিন্তা না করে আমি আমার একটা আঙুল ঢুকিয়ে দিলাম নিজের মুখের মধ্যে। আমার দাঁত নেই, হাতে ঠেকলো খালি মাড়িটা। এরকম একটা মানসিক ধাক্কায় আমার অসুস্থ বোধ হলো। আমি চাইছিলাম আমার কি হয়েছে তা দেখার জন্য, তাই আমি তক্তাটার কাছে চলে গেলাম দেশলাইয়ের খোঁজে। কিন্তু যখন আমি তা করতে গেলাম, আমার কাশি উঠে এলো। দেখলাম আমার পরনে মোটা নাইট ড্রেস, আর আমার ঠান্ডা লাগছে, নাক দিয়ে সর্দি ঝরছে এবং সেই সাথে কাশি। আমি আমার বিছানায় ফিরে এলাম। না 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 না, এটা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। বিছানায় শুয়ে ক্রমাগত নিজেকে একই কথা বলে চললাম। আমি চাদরটা ভালো করে গায়ে দিলাম, চেষ্টা করলাম মনটাকে শান্ত করার। আমি নিশ্চিত এটা একটা স্বপ্ন। সকালে আমি আবার যখন উঠবো দেখব সবকিছু আবার আগের মতো হয়ে গেছে। আমি চোখ বুজলাম, ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করলাম এবং ঘুমানোর জন্য মনে মনে কাউন্টিং চালু করে দিলাম। কিন্তু যেটা চাইছিলাম সেটা হলো না। ঘুম কিছুতেই এলো না আমার। অনেক কিছুর যে পরিবর্তন এসেছে সেটার উপলব্ধি আমার মধ্যে আরো বেড়ে উঠল। শীঘ্রই বুঝতে পারলাম আমি আমার দু চোখ খুলে জেগে রয়েছি। আমার রুগ্ন আঙুল দিয়ে ছুঁয়ে দেখছি আমার শুকনো মাড়িটা। হঠাৎ করেই আমি হয়ে উঠেছি একটা বয়স্ক মানুষ। কোনোভাবে আমি এক লাফে এসে পৌঁছেছি বৃদ্ধ বয়সে। আমার মনে হলো আমার সাথে প্রতারণা করা হয়েছে। আমার জীবনের মুখ্য দিনগুলো, ভালোবাসার সংগ্রাম, শক্তিমত্তা এবং আশা, এই সব কিছু ছিনিয়ে নেওয়া হয়েছে। বালিশে মাথা গুঁজে ফেললাম। আমি শুধু নিজেকে বুঝিয়ে চলেছি এটা আমার মনের কল্পনা। এইভাবে ধীরে ধীরে বাইরে আলো ফুটে উঠল। শেষমেশ ঘুমানোর চেষ্টা আমি বাদ দিয়ে দিলাম। উঠে বসলাম বিছানায়, দেখতে লাগলাম ঘরের চারপাশটা। সকালের স্নিগ্ধ আলোতে প্রশস্ত এবং সুসজ্জিত ঘরটা ধীরে ধীরে উন্মোচিত হলো আমার কাছে। এর আগে আমার বসবাস করা যে কোনো রুমের তুলনায় এটা দারুণ। কোণের দিকের ছোট্ট একটা টেবিলে দেখতে পেলাম মোমবাতি আর দেশলাই। হাওয়া গরম হওয়া সত্ত্বেও আমার ঠান্ডা অনুভব হলো। উঠে বসে মোম জ্বালালাম। আমি কাঁপতে কাঁপতে এগিয়ে গেলাম আয়নাটার দিকে। সেখানে চাইতেই দেখলাম এলভেশামের মুখ। যেই লোকটার সাথে আমি গত রাতে ডিনার করে এসেছিলাম, তার দেহ গঠন আমার কাছে এতক্ষণে পরিষ্কার হয়ে এসেছিল। কিন্তু এখন নিজের চেহারা ঠিক তারই মতো দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। তার সেই ঢুকে যাওয়া গাল, সেই খাপছাড়া চুল, ঢলে পড়া চোখ এবং কাঁপতে থাকা ঠোঁট, যেখানে দেখা যাচ্ছে কালশিটে পড়া দাঁতের মাড়ি। আপনি ধারণাও করতে পারবেন না সেই বৃদ্ধের শরীরে নিজেকে বন্দি পেয়ে কীরকম লাগছিল আমার, যেখানে আমি একেবারে অল্প বয়সী এবং কর্মচাঞ্চল্যে ভরপুর। এই পরিবর্তন আমায় দারুণভাবে ধাক্কা দিয়েছে। আমি জানি না এটা কিভাবে ঘটেছে, কিন্তু আমি নিশ্চিত এলভেশাম এখন আমার দেহ এবং ভবিষ্যতের অধিকারী। এই সব কিছু যে বাস্তব তা আবার যাচাই করতে আমি নিজেকে চিমটি কাটলাম এবং আশেপাশের বস্তুগুলো ধরে ধরে দেখলাম। কি জানি, হয়তো আমাদের পুরো জীবনটাই কোনো হ্যালুসিনেশন। যেসব কথা শুধুমাত্র আমার মনে রাখার কথা, সেগুলোকেও আমি মনে করতে পারছি না, শুধুমাত্র এলভেশামের স্মৃতিগুলো ছাড়া। আমি পাগল হয়ে যাব। নিজের দুর্বল কণ্ঠে আমি কেঁদে উঠলাম। আমি কষ্ট করে হেঁটে গেলাম বেসিনটার সামনে। মাথাটা ঝুঁকিয়ে ধূসর চুলে ঠান্ডা জল ঢাললাম। তারপর সেটা মুছে নিয়ে আবার সেরমটা করলাম, কিন্তু কোনো কাজে আসলো না তা। আমি নিশ্চিত আমি এলভেশাম নই, আমি এডেন। কিন্তু আমি রয়েছি এলভেশামের দেহের মধ্যে। যদি আমি অন্য কোনো যুগে বাস করতাম, তাহলে হয়তো ভাবতাম আমার উপর কেউ কালো জাদু করেছে। কিন্তু আজকের জগতের মানুষ চমৎকারে বিশ্বাস রাখে না। এটা নিশ্চয়ই কোনো মনস্তাত্ত্বিক কৌশল। আমি আবার হেসে উঠলাম, কিন্তু সেটা স্বাস্থ্যকর হাসি নয়। এটা ছিল অনেকটা ঘসঘসে শব্দের মতো, একজন বুড়ো মানুষের হাসি। আমার অবস্থায় থেকে বুড়ো এলভেশামের হাসিটাকে আমি কল্পনা করতে পারছি। আমার ভিতরে ক্রোধের ঢেউ উঠছে এই মুহূর্তে। আমি দ্রুত মেঝে থেকে কাপড় জামা তুলে গায়ে চড়ালাম।
পরে বুঝলাম আমার গায়ে ইভিনিং স্যুট চড়ানো। তখন আলমারি থেকে কিছু সাধারণ পোশাক বের করে পরে নিলাম। টুপিটা মাথায় দিয়ে বেরিয়ে এলাম ল্যান্ডিংয়ে। কাশি তখনও হচ্ছে। তখন 6:15 বাজে। জানলার পর্দা বন্ধ। বাড়িটা এখন একেবারে নিস্তব্ধ। বাড়ির ল্যান্ডিংটা বিশাল এবং চওড়া। মেঝেতে বিছানো কার্পেটটা চলে গেছে সিঁড়ি দিয়ে নিচের দিকে। আমার সামনে দেখতে পেলাম খোলা একটা দরজা। তার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে পড়াশোনা করার টেবিল, একটা বুককেস, একটা চেয়ার এবং শেলফে প্রচুর বই সাজিয়ে রাখা। আমার পড়ার ঘর। কথাটা বেরিয়ে এলো মুখ থেকে। আমি ল্যান্ডিং ধরে হাঁটতে শুরু করলাম। তখন একটা কথা আমার হঠাৎ মনে পড়ায় ফিরে এলাম বেডরুমে। আমার নকল দাঁতটা পরে নিলাম মুখে। পড়ার টেবিলের ড্রয়ারগুলো বন্ধ করা। আমি সেগুলোর চাবি কোথায় খুঁজে পেলাম না। যেন আমি এমন কিছু খুঁজছি যেটা চোর চুরি করে নিয়ে গেছে। আমি কোনো চাবি পেলাম না। শুধু পেলাম গত রাতে করা ডিনারের একটা বিল। আমার খুবই ক্লান্ত লাগছিল। আমি বসে পড়লাম। তাকিয়ে দেখলাম ছড়িয়ে ছিটিয়ে থাকা জামা কাপড়গুলোর দিকে। প্রত্যেকটার পকেট বাইরের দিকে করা। আমি বুঝতে শুরু করলাম আমার শত্রুর দুর্দান্ত পরিকল্পনা নিয়ে এবং আমার হতবাকা অবস্থা নিয়ে। আমি উঠে পড়ে চলে গেলাম স্টাডি রুমে। সিঁড়িতে দেখলাম একটা কাজের মেয়ে জানলার পর্দা সরাচ্ছে। আমার অভিব্যক্তি তার নজরে পড়তেই সে বেশ অবাক হয়। আমি ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। একটা লাঠি তুলে নিলাম হাতে। সজোরে আঘাত করতে থাকলাম টেবিলের উপর। ভেঙে ফেললাম কভারটা, লকগুলো ভেঙে ফেললাম এবং চিঠিপত্র ছুঁড়ে ফেললাম মেঝেতে। সেই সাথে কলম এবং কালিও ছড়িয়ে ফেললাম সেখানে। আমি কোনো রকম চেকবুক, টাকা বা সেরকম কিছুই খুঁজে পেলাম না যেটা আমার দেহকে আবার ফিরিয়ে আনতে পারবে। আমি তখনও সেই বন্ধ থাকা ড্রয়ারগুলো খোলার চেষ্টা করছিলাম যখন একজন বাটলার আর দুজন কাজের মেয়ে এসে ঢুকলো ঘরে। আমার জীবনে ঘটে যাওয়া সব কিছুর এই ছিল কাহিনী। কেউ আমায় বিশ্বাস করছে না। সবাই ভাবছে আমি পাগল হয়ে গেছি, কিন্তু আমি পাগল নই। আমি একেবারে সুস্থ। এই সমস্ত কিছু প্রমাণ করার জন্য আমি প্রতিটা তথ্য লিখে রাখলাম। আমার অনুরোধ, পাঠক এই লেখা পড়ে বিচার করুক আমার এই বর্ণনার মধ্যে কোথাও কোনো রকম পাগলামির চিহ্ন রয়েছে কিনা। আমি একজন অল্প বয়সী ছেলে যে কিনা বন্দী হয়ে আছে এক বৃদ্ধ মানুষের শরীরে। কেউই আমার এই কথায় বিশ্বাস করতেই পারছে না। লোকেরা ভাবছে আমার ভীমরতি হয়েছে, কারণ আমি আমার সেক্রেটারিদের নাম, যে ডাক্তার আমায় দেখতে আসে তার নাম, আমার চাকরদের নাম, আমার প্রতিবেশীদের নাম, কিংবা যে শহরে আমি রয়েছি তার নামও আমি জানি না। আমি নিজের বাড়িতেই পথ হারিয়ে যাই এবং বিভিন্ন সমস্যা সৃষ্টি করি। আমি অদ্ভুত সব প্রশ্ন করি, কাঁদি এবং হতাশা অনুভব করি। আমার কাছে কোনো টাকা নেই, আমার কোনো চেকবুক নেই। ব্যাংক আমার সই স্বীকার করবে না, কারণ আমার হাতের লেখা এখনো আগের মতোই রয়েছে। আমার আশেপাশের মানুষেরা কেউ আমাকে একা ব্যাংকেও যেতে দিচ্ছে না। আর যা দেখছি, এই শহরে কোনো ব্যাংকও নেই। আমার অ্যাকাউন্ট রয়েছে লন্ডনের কোনো এক জায়গায়। এলভেশাম খুব চতুর ব্যক্তি। সে নিজের উকিলকে সকলের থেকে লুকিয়ে রেখেছে। আমি তাকে খুঁজেও পাচ্ছি না। এলভেশাম ভালো করে জানে মস্তিষ্ক কিভাবে কাজ করে। আমার এই সমস্ত বর্ণনা দেওয়ার কারণ এই যে আমার পাগলামির মূল কারণ হলো আমার মানসিক অবস্থা। শুধু ব্যাপারটা চিন্তা করে দেখুন। 2 দিন আগে আমি ছিলাম একজন তরুণ যুবক যার সামনে পড়েছিল লম্বা এক জীবন, কিন্তু আজ আমি একজন খিটখিটে বুড়ো হয়ে গিয়েছি যার আশা ভরসা বলে আর কিছুই নেই, যে শুধু ঘুরে বেড়ায় এক বিশাল সুসজ্জিত অজানা বাড়ির মধ্যে। আমার আশেপাশের প্রত্যেকে আমায় লক্ষ্য করে, ভয় পায় এবং সবসময় এড়িয়ে চলে, যেন আমি কোনো পাগলাগারদ থেকে বেরিয়ে আসা উন্মাদ ব্যক্তি। আর অন্যদিকে এলভেশাম লন্ডনে তার শক্ত সমর্থ শরীর নিয়ে নতুন করে জীবন শুরু করেছে, যার সাথে রয়েছে 70 বছর ধরে অর্জন করা জ্ঞান ও অভিজ্ঞতা। সে আমার জীবন কেড়ে নিয়েছে। আমি ঠিক করে জানিও না কি ঘটেছিল। স্টাডি রুমে প্রচুর নোট আমি পেয়েছি, সেগুলো সবই মেমোরি সাইকোলজির উপর।
সেই সাথে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা রয়েছে। বোধহয় সেসব কোনো সংকেত বা গণনা জাতীয় কিছু। সে কোনোভাবে তার সমস্ত স্মৃতি, তার ব্যক্তিত্ব আমার ব্রেনে চালনা করেছে, আর একইভাবে আমার দেহ আর নিজের অদল বদল করে নিজেকে ঢুকিয়ে নিয়েছে আমার দেহে, আর আমাকে চালান করেছে তার দেহে। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো তা আমার ধারণারও বাইরে। আমি সর্বদা বিশ্বাস করে এসেছি প্রকৃতিবাদে, কিন্তু আমি এমন এক পরিস্থিতিতে পড়ে গেছি যেখানে একজন মানুষকে তার শারীরিক দেহ থেকে আলাদা করা সম্ভব। এখন আমি মরিয়া হয়ে একটা পরীক্ষা চালাতে যাচ্ছি, এবং সেই নিয়ে আগে থেকেই লিখে রাখছি। আমি সেই গুপ্ত ড্রয়ারটা একটা ছুরি দিয়ে খুলতে সক্ষম হয়েছি। সেখানে আমি ছোট একটা কাঁচের বোতল পেয়েছি, যার ভিতর রয়েছে সাদা রঙের পাউডার। বোতলটার উপর লেবেল লাগানো, যেখানে লেখা মুক্তি। এটা হয়তো বিষও হতে পারে। আমার ধারণা এলভেশাম আমার থেকে রেহাই পেতেই চাইবে, যদিও জিনিসটা এমন লুকিয়ে রাখার কারণে আমার খানিক অনিশ্চয়তাও রয়েছে মনে। এলভেশাম কোনোভাবে আবিষ্কার করেছিল কিভাবে দেহ থেকে দেহ পরিবর্তন করে অমর থাকা যায়। যদি সে সুযোগ পায়, তাহলে সে আমার দেহে ততদিন থাকবে যতদিন না সেটা পুরনো হচ্ছে। তারপর খুঁজবে নতুন এক শিকারকে। তার এরকম নিষ্ঠুর চিন্তাধারা এবং দেহ থেকে দেহ স্থানান্তর করে জ্ঞানের ভাণ্ডার বাড়িয়ে তোলার কথা চিন্তা করতে গেলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। এতটা লেখার পর এবার আমার ক্লান্তি আসছে। পাউডারটা দেখছি সুন্দরভাবে জলে মিশে গিয়েছে, আর স্বাদটাও তেমন একটা বাজে নয়। মিস্টার এলভেশামের এই কাহিনীটি খুঁজে পাওয়া যায় তার পড়ার টেবিলের উপর। তার মৃতদেহটা পড়েছিল চেয়ার আর টেবিলের মাঝখানে। টানা হেঁচড়ার ফলে চেয়ারটা সরে গিয়েছে জায়গা থেকে। গল্পটা লেখা হয়েছে পেন্সিল দিয়ে। হাতের লেখাটাও আলাদা রকমের, মানে যেমনটা তিনি ছোট ছোট অক্ষরে লিখতে সেইভাবে নয়। এখানে দুটো উল্লেখযোগ্য তথ্য রয়েছে। এডেন এবং এলভেশামের মধ্যে একটা যোগসূত্র আছে, কারণ এলভেশাম তার সমস্ত সম্পত্তি লিখে দিয়েছেন এডেনের নামে, কিন্তু সেগুলো সে পায়নি। যখন এলভেশাম মারা যায়, ততক্ষণে এডেনও মারা গিয়েছে। গাড়ি ধাক্কায় মৃত্যু হয়েছিল তার, এবং সাথে সাথে মৃত্যু ঠিক এলভেশামের একদিন আগে। সুতরাং একমাত্র যে ব্যক্তি এই আশ্চর্য ঘটনার ব্যাখ্যা দিতে পারত, সেও এখন আর জীবিত অবস্থায় নেই। শুনছিলেন H.G. ওয়েলসের লেখা দ্য স্টোরি অফ লেট মিস্টার এলভেশাম। গল্পটি কেমন লাগলো নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এখনও যদি আমাদের চ্যানেল মিস্ট্রি হাউসকে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শীঘ্রই ফিরে আসছি আরও একটি নতুন গল্প নিয়ে। সকলে ভালো